দিলীপ ঘোষই কিন্তু আজকে বিজেপিকে এই জায়গায় নিয়ে এসেছেন বাংলাতে। তার সময়ে বিধায়ক সংখ্যা বেড়েছে, সাংসদের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরেও কেন দিলীপ ঘোষ এতটা কোণঠাসা? তৃণমূলের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে, এবং সেখান থেকেও কিন্তু একটা কটাক্ষ শুনতে হয়েছিল তাকে, যে যিনি একটা সময় বিজেপিকে এতদূর নিয়ে আসলেন, সেই নতুন পুরনো দ্বন্দ্ব, নব্য বিজেপি পুরাতন বিজেপি, সেই দ্বন্দ্বটাও কিন্তু আবার এখানে চূড়ান্তভাবে দেখা দিচ্ছে। তাহলে কি নীরবে অ্যান্টি অ্যাকশন প্ল্যান শুরু হয়ে গিয়েছে আরএসএস এর? কি বলো? খুব গুরুত্বপূর্ণ তো একটা প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গ বিজেপির অন্দরে এই মুহূর্তে কান পাতলে আদি এবং নব্য বিজেপি। আমি সেদিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত ছিলাম। এই যে দিলীপ ঘোষ সভার মধ্যে নেই, দিলীপপন্থী তো অনেক নেতা আছে। এ রাজ্যের 1300-র বেশি মণ্ডল, 1300 মতো মণ্ডল সভাপতি আছে। এই 1300 মণ্ডল সভাপতিকে ডাকা হয়েছিল ওই বৈঠকে। এর মধ্যে তো 50% দিলীপ ঘোষের লোক। তখন তাদের নেতাকে যখন দেখতে পারছেন না, তারা তো কানাঘুষো করছেন। তারা তো বলছে, আমরা তো নিজের কানে শুনেছি, বলছে যে তাহলে দিলীপদার ভবিষ্যৎ কি হবে? আমরা তো দিলীপদার হাত ধরেই এসেছি। দেখো, একটা প্রচণ্ড কিন্তু জল্পনা এবং গোষ্ঠী দ্বন্দ্ব। যারা নতুন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে, এই পুরনো যারা নেতারা আছে, তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছে। বলছে দিলীপ ঘোষ দাকে তো ডাকতে পারতেন, দিলীপ দাকে মঞ্চে জায়গা দেওয়ার দরকার ছিল না, দিলীপ দা নিচে বসতেন, কিন্তু দিলীপ দাকে তো আমন্ত্রণ। দেখো, একটা যে গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির মধ্যে, সেটা কিন্তু প্রবলভাবে মাথাচাড়া দিচ্ছে। কারণ দিলীপ ঘোষ তো 2টো টার্মে সভাপতি ছিল, তার তো প্রচুর লোক। এই মুহূর্তে যে রাজ্য কমিটি আছে, যদি রাজ্য কমিটির দিকে চোখ দেখা যায়, তার মধ্যে তো 80% লোক দিলীপ ঘোষেরই আছে, 20% লোক নতুন কমিটির লোক আছে। তো সেহেতু এখন সত্যি দিলীপ ঘোষের লোকজন যদি বড় কোনো পার্টিতে 2026-এর আগে যদি কোনো সমস্যা তৈরি করে, এগুলো সত্যি বিজেপির কাছে খুব চিন্তার বিষয়। এবং কেন্দ্রীয় নেতৃত্ব এরপর যদি কোনো স্টেপ না নেয়, সেটাও কিন্তু এক্ষেত্রে কি ব্যক্তি স্বার্থ বড় করে দেখা হবে সুজয়? কারণ দিলীপ ঘোষের যদি এখন বিজেপি ছেড়ে সত্যি সত্যি তৃণমূলে চলে যান, তাহলে কিন্তু এটা তৃণমূলের কাছে একটা যেমন মাস্টার স্ট্রোক হবে, বিজেপির কাছে কিন্তু একেবারে হাতের চাবি ফসকে যাওয়ার মতন অবস্থা। কারণ দিলীপ ঘোষ তো আটঘাট সব জানেন। তাহলে বিজেপি কি করবে? অনেকটা তো পিছিয়ে পড়বে বিধানসভা নির্বাচনের আগে। এক্ষেত্রে একেবারেই তাই। নির্বাচন শুরু হবার আগেই যে বিজেপি, দেখো 294টা আসনের মধ্যে 148টা ম্যাজিক ফিগার। এ রাজ্যে সরকারে আসতে গেলে 148টা সিট লাগে। এরকম আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট শুভেন্দু অধিকারী তিনি তুলে দিয়েছেন, অমিত শাহকে শুভেন্দু অধিকারী দিয়েছেন। বলেছে যে এই 150-র বেশি আসন আছে, যেখানে 3 থেকে 4% হিন্দু ভোট যদি চলে আসে, তাহলেই বিজেপি বাজিমাত করতে পারবে। এবং এটাও বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার অমিত শাহকে ব্রিফিং দিয়েছে। ওদের যে পার্টির যে অভ্যন্তরীণ মিটিং হয়, যে একেবারে কোর গ্রুপের মিটিং, সেখানে বলেছে যে এ রাজ্যে 2026-এ এর আগের, কিন্তু 2024-এ লোকসভাতেও তো এইরকম একটা রিপোর্ট শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, এবং সেই রিপোর্টও তো মিলল না। তাহলে কি আবার শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী? দেখো, এই মুহূর্তে তো যেহেতু দলের মুখ, তার ওপরই ভরসা করতে হচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে 2024-এর যে লোকসভা নির্বাচন, যে আশা, যে আকাঙ্ক্ষা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ছিল, সেটা কিন্তু হয়নি, বরং আসন কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দেবো। এই যে শুভেন্দু অধিকারী অমিত শাহকে রিপোর্টটা দিলেন যে 2 থেকে 5% ভোট যদি হিন্দু ভোট যদি বিজেপির বাক্সে চলে আসে, তাহলেই বিজেপি বাজিমাত করতে পারে এবং সরকার তৈরি 2026 একটা জায়গা হতে পারে। কিন্তু তাহলে যদি দিলীপ ঘোষ ওদিকে চলেই যায়, যদি বাই চান্স দিলীপ ঘোষ ওদিকে জয়েন করে, তাহলে তো এখানেই তো একটা বড় হিন্দু মুখকে তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসবে। বিজেপির এই যে দিলীপ ঘোষের তো একটা ফ্যান ফলোয়ার আছে, এটা তো মানতে হবে। তার সমর্থক, প্রচুর সমর্থক, এবং তার যথেষ্ট দাপট রয়েছে এবং অত্যন্ত জনপ্রিয়। এবং এ রাজ্যের একাধিক হিন্দু মঠ মন্দিরের সঙ্গে তার প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ। তাহলে এই যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এই 2 থেকে 5% হিন্দু ভোট যদি তাদের বাক্সে আসে, তাহলেই তারা বাজিমাত করতে পারে। এরকম মন্তব্য যেরকম করছে, তাহলে যদি বাই চান্স দিলীপ ঘোষ ওদিকে চলে যায়, তাহলে একে মাইনাস আছে 5%, দিলীপ ঘোষ চলে গেল 5%, চলো আমি ধরে নিচ্ছি, তাহলে তো এখানেই 10% মাইনাস হয়ে গেল। তাহলে তো বিজেপির কাছে সত্যি একটা
বড় কিন্তু ধাক্কা। সেটা কি অমিত শাহ বুঝতে পারছেন না? তিনি যখন একদিকে শুভেন্দু অধিকারীকে বড় নেতা বলে বর্ণনা করছেন কর্মীদের সামনে, সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে বসে আছেন, তিনি কি এটা বুঝতে পারছেন না যে সব থেকে বেশি এ রাজ্যে ভোটে জিততে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সংগঠন? আর দিলীপ ঘোষ তো একজন বড় সংগঠক, তাহলে কি তাকে ঘরে ফেরাতে বা তাকে দলে ফেরাতে কোনো রকম উদ্যোগ নেবে না বিজেপি যতক্ষণ না আরএসএস এর নির্দেশ আসবে? দেখো, এইটা কিন্তু সত্যি একটা রাজ্য স্তরের অনেক নেতা এবং জেলা স্তরের অনেক নেতা এবং আরএসএসেরও বেশ কিছু দাপুটে নেতা, তারা কিন্তু এই মুহূর্তে এই কথাটা একদম এক্স্যাক্ট কোট আনকোট এই কথাটাই বলছে। তাহলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই জানে না? তিনি কি কিছু খবর পাচ্ছেন না? দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা চর্চা এবং বিতর্ক বঙ্গ বিজেপির অন্দরে কিন্তু একেবারে চলছে। ঠিক এটাই চলছে যে তিনি কি কিছু জানেন না, বা নরেন্দ্র মোদীর কাছে কি কোনো খবর নেই? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বুঝতে পারছে না, জানতে পারছেন না কেনই এটা হচ্ছে? তাহলে একটা স্পষ্ট কিছু বার্তা তো তাকে দিতে হবে। এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আরএসএসের ক্যাম্পে দিলীপ ঘোষ কিন্তু ঘুরছেন এবং প্রত্যেকটা আরএসএসের ক্যাম্পের এই যে ছবি আমরা দেখাচ্ছি, একেবারে এক্সক্লুসিভ ছবি, একমাত্র আজ তাক বাংলা এই ছবি দেখাচ্ছে যে তিনি হাফ প্যান্ট পরে, সাদা হাফ প্যান্ট পরে, ঠিক আগের দিলীপ ঘোষ আমরা দেখেছি দীর্ঘদিন তিনি আরএসএসের প্রচারক ছিলেন এবং প্রত্যেকটা আরএসএসের বর্গে আমরা সেই ছবি দেখাচ্ছি, একদম আরএসএসের বর্গের ছবি দেখাচ্ছি, তিনি অংশ নিচ্ছেন, নিউ টাউনের ছবি আমরা দেখাচ্ছি এবং আরএসএসের ক্যাম্পে তিনি যোগ দিচ্ছেন, আরএসএসের প্রার্থনায় তিনি যোগ দিচ্ছেন, আরএসএসের নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং আমার কাছে একদম ডট খবর আছে, সূত্র মারফত খবর, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এই মাত্র 15 দিন 20 দিনের ব্যবধানে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার প্রায় 10 থেকে 20টি আরএসএসের বর্গে দিলীপ ঘোষ যোগ দিয়েছেন এবং আরএসএস নেতাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেছেন। তো সত্যি এই আমরা যে ছবিটা দেখাচ্ছি, দিলীপ ঘোষ তিনি বসে আছেন আরএসএসের ক্যাম্পে, একেবারে তিনি বসে আছেন এবং আরএসএসের যে কার্যপদ্ধতি, সেই কার্যপদ্ধতিতে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। একদমই। এবং শেষ পর্যন্ত দিলীপ ঘোষ কি করেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ একদিকে তাকে বিজেপির কর্মসূচিতে দেখতে পাওয়া যাচ্ছে না, তার বদলে তাকে দেখা যাচ্ছে আরএসএস এর নানা কর্মসূচিতে। অন্যদিকে তিনি অরূপ বিশ্বাসকে বলেছেন দীঘাতে দাঁড়িয়ে যে আমার দীর্ঘদিনের কলিগ, বন্ধু, এই কথাটাও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেছেন সস্ত্রীক একেবারে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে। সুতরাং এখান থেকেই কিন্তু একটা জল্পনা সুজয় দানা বাঁধতে চলেছে যে তাহলে কি একটা উঁচু পদ পেয়ে দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন? প্রশ্ন উঠছে, কারণ তার সাম্প্রতিক গতিবিধি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। নাকি আবার বিজেপি তাকে নিজেদের ঘরে ফিরিয়ে নেন, একেবারে ঘরের ছেলের মতো করে, ঠিক যেভাবে দিলীপ ঘোষ ছিলেন। কারণ এটা মানতে হবে বিজেপিকে যে সব থেকে বড় সংগঠক কিন্তু দিলীপ ঘোষ বিজেপির, কারণ তার আমলে বিজেপির সংখ্যা বেড়েছে,